ওকে, তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করব। এই গত ক্লাসে আমি তোমাদেরকে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব এবং রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কেন আমরা ওয়েব ইঞ্জিনিয়ারিং এ করতে হবে, তোমাদের প্রজেক্ট গুলোতে তোমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ কি কি কাজ করবা সেগুলো সম্পর্কে আমি একটু আইডিয়া দিয়েছি। তো এখানে এই এই দুই ভাবে রিকোয়ারমেন্ট কে স্পেসিফাই করা যায়। এটা তো লাস্ট গত ক্লাসে এটা বললাম যে রিকোয়ারমেন্ট গুলোকে তুমি কিভাবে লিখবা। সেটা একটা হচ্ছে যে নরমালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে তুমি লিখতে পারো, রাইটিং ডাউন দ্য ইউজার এবং সিস্টেম রিকোয়ারমেন্টস ইন এ রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টের মধ্যে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো এবং সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো তুমি যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখে রাখো তাহলে আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিওয়ান, কারণ তোমার সিস্টেমটা ইউজার কাস্টমার যারাই ব্যবহার করুক না কেন তারা সবাই যাতে ইজিলি বুঝতে পারে সেভাবে তোমাকে এগুলোকে ডকুমেন্টেড করতে হবে। ওখানে নোটেশন ব্যবহার করা যাবে না, টেবিল ফর্ম এগুলো দিয়ে এগুলো করতে হবে। সিস্টেম রিকোয়ারমেন্ট এটাতে তুমি নোটেশন ফ্লো গ্রাফ এগুলো ব্যবহার করতে পারো, কারণ সিস্টেম রিকোয়ারমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে তুমি সিস্টেমটা ডিজাইন করতে গিয়ে আসলে কি কি জিনিস তোমার দরকার হতে পারে। তো এইটা তো আসলে ডেভেলপার কে দিতে হবে। তো সুতরাং ডেভেলপার যেহেতু একজন টেকনিক্যাল পার্সন, সেখানে তুমি ফ্লো গ্রাফ আঁকতে পারো, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকতে পারো, সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকতে পারো। তো সেখানে আসলে বিভিন্ন রকম নোটেশন বা বিভিন্ন রকম টুলস ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যে কিভাবে লেখা হয় সেটা বলা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যদি তুমি লিখতে চাও এগুলোকে আইটেমাইজড করে লেখা যেতে পারে অথবা স্টোরি আকারে লেখা যেতে পারে। তবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সবসময় ফলো করতে হবে। তুমি একবার ধরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে লিখছো, আবার পরে দেখা যাবে যে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে লিখছো, তাহলে কিন্তু একটা কমন স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো না। সব যদি তুমি মনে করো যে না আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে লিখবো, জাস্ট আইটেম ওয়াইজ করে লিখবো, তাহলে আইটেম ওয়াইজ করে লিখবা। তারপরে এর ভিতর থেকে ডেফিনেটলি এরপরে যে অংশটা রিকোয়ারমেন্ট গুলো কালেকশন করে লিখার পরে তারপরে সেগুলোকে দুইটা ভাগে তোমাকে ভাগ করতে হবে। কোনগুলো তোমার ম্যান্ডেটরি, কোনগুলো ডিজায়ারেবল, তারপরে অথবা এভাবে ভাগ করতে পারো একদম উপরের দিকে, অথবা ভাবতে পারো কোনগুলো তোমার ফাংশনাল রিকোয়ারমেন্ট, কোনগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এভাবে করেও ভাগ করতে পারো। যদি স্টোরি আকারে বা আইটেমাইজড আকারে যদি তুমি রিকোয়ারমেন্ট গুলোকে লিখো তাহলে টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এইটা অনেক সময় লিখে অনেক সময় লিখে না, যে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের রেশনালটা, রেশনালিজম মানে হচ্ছে কারণ বা কেন তুমি এই রিকোয়ারমেন্টটাকে চুজ করছো সেইটা তুমি লিখে রাখলে যে তোমার ডকুমেন্টটা ভবিষ্যতে পড়বে বা যারা ধরো তোমার সিস্টেমটা মেনটেন করবে তারা তখন ইজিলি বুঝতে পারবে যে এই রিকোয়ারমেন্টটা কেন আমি ছিল। আচ্ছা, স্ট্রাকচার্ড স্পেসিফিকেশনটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ অনেক বড় বড় প্রজেক্ট যেগুলো ডেভেলপ হয় সেই প্রজেক্ট গুলোতে এগুলো ব্যবহার করা হয়। তো এই স্ট্রাকচার যে এইটা একটু লিখতে মানে আমি বলবো যে তোমরা এখানে চাইলে কেউ কেউ এই ফরম্যাটেও লিখতে পারো যে তোমার রিকোয়ারমেন্টের ডেসক্রিপশন কি, ওই রিকোয়ারমেন্টটার ইনপুট কি দিবে, আউটপুট কি দিবে। ফর এন এক্সাম্পল, যে ধরো লগ ইন পেজের জন্য একজন ইউজার থেকে তুমি কি কি রিকোয়ারমেন্ট, ইউজার আসলে লগ ইন পেজে কি চায়। ইউজার তোমাকে বললো যে হ্যাঁ, আমার লগ ইন পেজটা যত সিম্পলিফাইড হতে পারে, লগ ইন পেজটা আমি জিমেল দিয়ে লগ ইন করবো, আমি ওখানে শুধু পাসওয়ার্ড রাখবো, এটা আবার পরবর্তীতে এটা সেভ থাকবে। অনেকে দেখবা যে ইউজার নেমটা সেভ থাকে পরে যখন আবার খুলে। তো এগুলো যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে ইনপুট কি হবে ওই ধরনের রিকোয়ারমেন্টে, তো ওই রিকোয়ারমেন্টের আউটপুটটা কিরকম হবে এগুলো তুমি লিখতে পারো। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডেসক্রিপশনের এই ইনপুট আউটপুট লগ ইন ফাংশনটার জন্য ডেসক্রিপশনটা লিখতে পারো যে কিভাবে এটা কাজ করে, এটা লিখতে পারো। তারপরে এটা যদি কোনো প্রি কন্ডিশন থাকে বা পোস্ট কন্ডিশন থাকে সেটা লিখতে পারো। যেমন ধরো আমি বললাম যে লগ ইন পেজে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবে, তো এখন যদি লগ ইন পেজে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় এটার প্রি কন্ডিশনটা কি, এটার প্রি কন্ডিশনটা হচ্ছে তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা তোমার যারা ইউজার ওই লগ ইন পেজের
তারা ডেফিনেটলি তাদের একটা কি থাকতে হবে, ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেইল কোম্পানিতে বা গুগল কোম্পানিতে, সেটা তার প্রি কন্ডিশন। অনেক সময় অনেক রিকোয়ারমেন্টে পোস্ট কন্ডিশনও থাকতে পারে, নাও থাকতে পারে। এই পয়েন্টগুলো যে রাখতেই হবে রিকোয়ারমেন্ট লিখার সময় তা কিন্তু নেসেসারি না, কিন্তু সর্ব মিনিমাম মানে তোমার যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাও, তুমি অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে ডেসক্রিপশন, ইনপুট আউটপুট, ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশন, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন সবগুলোকে অ্যাকুমুলেটেড করার জন্য। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেস সাইকেল। যেটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেস সাইকেল, এইটা সমারবিলের বইতে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বইতে আরো ডিটেলস আকারে আছে, কিন্তু ওয়েব ইঞ্জিনিয়ারিং যেহেতু অনেক মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, এই বইতে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসে এখানে চারটা, 1 2 3 4 চারটা স্টেপের কথা বলছে। প্রথমটা হচ্ছে ইলিসিটেশন অথবা নেগোসিয়েশন। এটা তোমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যদি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকো, ওখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে একটা প্রসেস স্টেপ পড়ছো না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এইটা আর এটা সেম, কিন্তু অ্যাকর্ডিং টু দিস বুক দে সেড দ্যাট দিস স্টেপ ইজ ইলিসিটেশন অথবা নেগোসিয়েশন, অর্থাৎ এখানে তোমাকে এক্সপ্লেনেশন, অ্যানালাইসিস, নেগোসিয়েশন করতে হবে ইউজারের সাথে। আচ্ছা, তারপরে সেকেন্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে তুমি রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে ডকুমেন্টেড করবা, তারপরে রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে তুমি দুই ভাগে ভাগ করবা, কোনটা ফাংশনাল কোনটা নন ফাংশনাল, এগুলো সব ডকুমেন্টেড করা। এরপরে যেটা, সেটা হচ্ছে ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন আসলে এটা বলতে আমরা কি বুঝি? এটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে বলতে হবে তা না, তুমি এমনি জেনারেলি কি বুঝো যে ভ্যালিডেট করা অথবা ভেরিফাই করা আসলে ব্যাপারটা কি? কেউ কি বলতে পারবা ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন? ভ্যালিডেশন মানে ইয়া করা, মানে আমি যে ইনপুট দিচ্ছি ওগুলা কারেক্টলি আসতেছে কিনা, মানে আমার সাইটটা ইন্টারঅ্যাক্ট করতেছে কিনা এরকম টাইপের। আর ভেরিফিকেশন যে কাজগুলো পাইছি সেগুলো ঠিকমতো কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করা। হ্যাঁ, এ, তোমার অ্যান্সার পারফেক্টলি ঠিক আছে। মানে ভ্যালিডেশন বলতে মানে তুমি হচ্ছে যে কাজটা করতেছো, ডুইং থিংস রাইট, ডুইং থিংস রাইট এইটা একটা, আর ডুইং রাইট থিংস দুইটা জিনিস। মানুষ মনে করো বা যে কোনো জিনিসের যে কোনো জিনিস যদি তুমি ডাবল চেক বলা হয়, ক্রস চেক বলা হয় পৃথিবীতে, সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে ডুইং রাইট থিংস, ডুইং থিংস রাইট। দেখো আমি আবার, তোমরা যারা খাতা কলম আছে তারা লিখতে পারো, এখানেও আছে পরে স্লাইডে কোথাও এক জায়গায়, ডুইং থিংস রাইট, ডুইং থিংস রাইট, তুমি যে কাজটা করতেছো এটা ঠিক কিনা, ঠিক আছে? ডুইং থিংস রাইট, এই তুমি যে কাজটা করতেছো এটা ঠিক কিনা, এইটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে ডুইং রাইট থিংস, এইটা আরেকটা পয়েন্ট। কিন্তু শাব্দিক ভাবে দুইটা জিনিসই সেম, কিন্তু এইটা হচ্ছে দুইটা স্টেপ। মানে অর্থাৎ একবার তুমি যে জিনিসটা ঠিক মতো ইনপুট দিচ্ছ, ঠিক মতো এগুলো কাজ করতে গেছে কিনা, এগুলো হচ্ছে তুমি ভ্যালিডেট করতেছো, এগুলো তুমি চেক করতেছো। তো দেখা যাবে যে এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভে, তুমি যখন এটা অন্য কাউকে দিয়ে আবার কি করবা, তুমি যে কাজটা করলা সেই কাজটা যে অন্য কেউ যখন করবে, তখন তুমি বলবা যে এটা ক্রস চেক হয়ে গেছে, এটা ভ্যালিডেশনও হয়েছে, ভেরিফিকেশনও হয়েছে। বুঝতে পারছো? এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর অভাবের জন্য যে বিভিন্ন, আমরা গত ক্লাসে কয়েকটা স্লাইডে দেখালাম না কত পার্সেন্ট প্রজেক্ট ফেল করে পৃথিবীতে, কত পার্সেন্ট কোথায় কত পার্সেন্ট প্রজেক্ট ফেল করে। এই যে এই স্টেপ গুলো যদি ফলো করা না হয়, তার মানে তুমি ক্লিয়ার রিকোয়ারমেন্ট যদি না পাও, তখন এই ভ্যালিডেশন ভেরিফিকেশন ডকুমেন্টেড করবা, তার সেগুলোকে ভ্যালিডেট করবা আবার ইউজারের সাথে বসে, কাস্টমারের সাথে, তারপর আবার এগুলোকে ভেরিফাই করবা। করলে তাহলে কি হবে, তুমি পারফেক্টলি আসলে সে কি চাচ্ছে সেটা তুমি ধরতে পারবা। এই জন্য এই ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে এই টোটাল চারটা স্টেপ, এই চারটা স্টেপ ঠিকভাবে কাজ করতেছে কিনা, কে কোন কাজটা করবে, এই জিনিসগুলো ম্যানেজেরিয়াল একটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পর্যবেক্ষণ করতে হয় বা অবজার্ভ করতে হয়। এই জন্য ম্যানেজমেন্টটা এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা আরেকটা স্টেপস। তো এই চারটা স্টেপ দেখো, এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা হচ্ছে
একটা সার্কুলার ফিগার মানে বুঝো তো, মানে শুরু হয়েছে এক ইলিসিটেশন এবং নেগোসিয়েশন থেকে শুরু হয়ে এটা ঘুরতে ঘুরতে আবার ইলিসিটেশন এবং নেগোসিয়েশন আসছে। ভ্যালিডেশন ভেরিফাই করছো, ভেরিফাই করার পরে মনে হলো যে না, এই রিকোয়ারমেন্টটা থেকে আমি কারেক্ট আনসার আসতেছে না, ভেরিফিকেশন বা ভ্যালিডেশনে ভুল আসতেছে, তখন সে আবার সেটা অ্যানালাইসিসে যাবে, আবার সে ইউজারের সাথে বসবে, আবার ইউজারকে প্রশ্ন করবে, ইউজার থেকে আবার জানতে চাইবে যে না তুমি আসলে কি জানতে চাচ্ছ, তোমার সিস্টেম থেকে তুমি কি আউটপুট চাচ্ছ। তখন এই যে এই সার্কুলার ওয়েটা তোমার ইটারেটিভলি ঘুরতে থাকবে। তো এই ঘোরাটার ঘুরতে ঘুরতে তুমি সিস্টেমটা ডেভেলপ হবে, সিস্টেমটা তুমি প্রোটোটাইপ ডেভেলপ হবে, প্রোটোটাইপ শো করবা, নতুন করে আবার ইউজার রিকোয়ারমেন্ট আসতে পারে, সেটাকে ডকুমেন্টেড করবা, সেটাকে ভ্যালিডেট করবা, ভেরিফাই করবা। তারপরে আবার ম্যানেজারিয়াল টিম যখন দেখবে যে না ভ্যালিডেশন অথবা ভেরিফিকেশনে কোনো প্রবলেম হচ্ছে, তখন আবার সেটা নেগোসিয়েশনে যাবে। এইভাবে এই সাইকেলটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট সিস্টেমটা তুমি হ্যান্ড ওভার করতেছো না। তাহলে এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেস গুলো। আচ্ছা, এখন এই প্রসেস গুলোর একটু ডিটেলস এখানে আছে, যেমন ধরো ইলিসিটেশন এবং নেগোসিয়েশন করার সময় আসলে কি করা হয়। দেখো, ব্যাচেলর অফ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়লে, তাই সে যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হয় তাকে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার বলে। পৃথিবীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেরকম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যেরকম পোস্ট আছে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারও পোস্ট আছে। এবং মজার বিষয়, পৃথিবী যত সামনের দিকে দেখবা যে তোমরা দেখবা পৃথিবী বড় বড় কোম্পানিগুলো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার কে খুঁজতেছে। এখন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার হতে হলে মজার বিষয় হচ্ছে চাকরির বাজার কিন্তু খুব ওপেন। তোমার যদি থাকে, তোমরা অনেকে ফার্স্ট ইয়ার থাকো, সিএসসি পড়ার পরে মনে করো যে আইদার নেটওয়ার্কিং ফিল্ডে চলে যেতে হবে, না হলে প্রোগ্রামিং ফিল্ডে চলে যেতে হবে। ইটস কমপ্লিটলি রং। তুমি আরো অনেক ফিল্ড আছে যেখানে তোমার প্রচুর ব্রেন স্টর্মিং, প্রচুর কাজ করা আছে, তুমি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারবা। তুমি যে কোনো একটা বড় সফটওয়্যার ফার্মের একটা টিমের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার হলা, তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই 4টা স্টেপ। এই 4টা স্টেপ তোমাকে আমি বলতেছি যত সিম্পল ওয়েতে, এটা একটা ব্যাচেলার ডিগ্রি। তো এলিসিটেশন এবং নেগোসিয়েশনে এখন একজন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার প্রথমে স্টেক হোল্ডারকে ডিফাইন করে, এবং এই স্টেক হোল্ডার গুলোকে কি করে ইনভলভ করে, যে এই প্রসেসের মধ্যে ইনভলভ করা। যদি ইনভলভ না করো তাহলে তুমি পাবা না, তাহলে তুমি রিকোয়ারমেন্ট ঠিকভাবে তুমি অ্যানালাইসিস করতে পারবা না। এখন এই ইনভলভ করতে গেলে তাকে কি জিনিস প্রথমে ঠিক করতে হয়? প্রথমে ঠিক করতে হয় তার অ্যাপ্লিকেশন ডোমেইনটা। অ্যাপ্লিকেশন ডোমেইন, আমি এইখানে তোমাদের ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে সুরক্ষা অ্যাপের কথা বলছিলাম। এই সুরক্ষা অ্যাপের কথা তুমি চিন্তা করো, একটা ওয়েব অ্যাপ, এটার অ্যাপ্লিকেশন ডোমেইনটা কি? এটার অ্যাপ্লিকেশন ডোমেইনটা হচ্ছে ইন এ সেন্স, একদম যদি প্রথম দিকে মানুষ যখন ওই টিমটা যখন চিন্তা করছে, তখন চিন্তা করছে যে হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডোমেইনটা হচ্ছে বাংলাদেশের মানুষ। একদম উপর থেকে চিন্তা করতে গেলে শুধুমাত্র বাংলাদেশের মানুষ, মানে এটা গ্লোবাল পার্সপেক্টিভ না, এটা শুধু বাংলাদেশের মানুষ। এখন বাংলাদেশের মানুষের জন্য যদি করো, সেখানে যদি তুমি বাংলা ভাষায় অ্যাপটা না করো, তাহলে কি হবে? বাংলাদেশের সব মানুষ কি ইংলিশ বুঝে? এইটা হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন ডোমেইনটা কি করতে হবে? ডিফাইন করতে হবে। স্টেক হোল্ডারকে তো ইনভলভ করবা, তারপরে অ্যাপ্লিকেশনটা ডোমেইনটা ডিফাইন করতে হবে। তুমি যদি অ্যাপ্লিকেশন ডোমেইন ডিফাইন করতে পারো, তাহলে তুমি স্টেক হোল্ডার খুঁজে বের করতে পারবা। যেমন তুমি ভেটেনারি ডক্টরদের জন্য একটা ওয়েবসাইট করতেছো, এখন তুমি অ্যাপ্লিকেশন ডোমেইন যদি চিন্তা করো যে না, এটা হচ্ছে যে টোটাল বাংলাদেশের যত মেডিকেলের যা হিস্ট্রি আছে পুরোটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ডোমেইন, কমপ্লিটলি রং। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে যারা এই ভেটেনারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে শুধুমাত্র মানে পশু চিকিৎসক হয়েছে, যেসব ডাক্তাররা, তাদেরকে তোমাকে এখানে ডোমেইন হিসেবে চিন্তা করতে হবে। তো তারা যেই জিনিসগুলো, তাহলে তুমি এগুলোকে কি করতে পারলা? তুমি যদি অ্যাপ্লিকেশন ডোমেইনটা বুঝতে পারো, তাহলে তুমি তারপরে তার ওখানে প্রাইমারি স্টেক হোল্ডার কে, সেকেন্ডারি স্টেক হোল্ডার কে, টার্সিয়ারি স্টেক হোল্ডার কে, তাদেরকে তুমি ডিফাইন করতে পারবা, তাদেরকে তুমি চিনতে পারবা, তারপরে তাদেরকে ইনভলভ করবা। এরপরে আরেকটা জিনিস রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার করে, এটা খুব জরুরি না যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এখনই সার্ভিসটাকে বুঝতে পারবে যে কি কি সার্ভিস সেই অ্যাপ থেকে প্রোভাইড হবে। অ্যাটলিস্ট মিনিমাম সার্ভিসটুকু সে বুঝতে, মানে সেখান থেকে
আইডিয়া নিতে হবে, আইডিয়া করতে পারে। যেমন সুরক্ষা অ্যাপের কথাই বলি আবার, সুরক্ষা অ্যাপের মধ্যে দেখা গেছে যে সে কি কি সার্ভিস, 1 নম্বর সার্ভিস হচ্ছে যে সেখানে সে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা দেখা গেছে যে ন্যাশনাল আইডি এগুলো দিয়ে সে সেখানে যাতে রেজিস্ট্রেশন করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, অথবা তার মোবাইলটা যদি একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হয় মোবাইল দিয়ে যাতে রেজিস্ট্রি, তাইলে এটা একটা সার্ভিস ওই ওই অ্যাপের। তো এরকম যতগুলো সার্ভিস আছে ও একটা অ্যাপের মধ্যে, ওই সার্ভিস গুলোকে সে এখানে যদি ঠিক করতে পারে তাহলে আহ, তার জন্য ইজিয়ার হয় যে স্টেক হোল্ডার কারা হবে। আচ্ছা, অনেক সময় হয় কি কনস্ট্রেইন, মানে কনস্ট্রেইন মানে হচ্ছে বাধা বা বিপত্তি, বাংলা অর্থ। তো বাধা বা বিপত্তি হচ্ছে কিরকম, তোমার এই অ্যাপ্লিকেশনটা ডিজাইন করতে গেলে কি কি ধরনের কনস্ট্রেইন তোমার সামনে আসতে পারে সেগুলোকে তুমি এখানে ডিফাইন করবা। তারপরে স্টেপ গুলো কি, এখন এই ইলিসিটেশন এবং নেগোসিয়েশনের অনেকগুলো স্টেপ আছে। 1 নম্বর হচ্ছে রিকোয়ারমেন্ট গুলোকে ডিসকভারি, গুলোকে আবিষ্কার করা, খুঁজে বের করা। কিভাবে খুঁজে বের করতে পারো? খুঁজে বের করতে পারো তুমি যদি স্টেক হোল্ডারদেরকে পেয়ে যাও, তাহলে স্টেক হোল্ডারের সাথে তুমি ইন্টারভিউইং করবা। ইন্টারভিউইং তো বুঝো সবাই, প্রশ্ন করা উত্তর নেওয়া, প্রশ্ন করা উত্তর নেওয়া। অথবা একটা সিনারিও কল্পনা করে কয়েকজন ইউজারের সাথে বসলা, তাকে একটা সিনারিও কল্পনা করে দিলা যে তোমার এইটা হচ্ছে তোমার আমার অ্যাপ্লিকেশন, আমি এভাবে চিন্তা করতেছি, আপনারা এটা থেকে কি চাচ্ছেন। এটা হচ্ছে এক ধরনের সিনারিও, নাটক তৈরি করা। অথবা কোশ্চেনারিও দিয়ে দেয়া। আমরা অনেক সময়, তোমরা বিভিন্ন জায়গায় অলরেডি যেহেতু থার্ড থার্ড ইয়ার বা 6 সেমিস্টার স্টুডেন্ট, অনেক কোশ্চেনারিও তোমরা ফিল আপ করছো। অনেক কোম্পানি দেখো না বিভিন্ন কোশ্চেনারিও দেয়। তো ওখান থেকে আসলে তারা কি জানতে চায়, তারা ভবিষ্যতে কোনো কিছু একটা ডিজাইন করতেছে, প্রোডাক্ট বানাচ্ছে, তোমার থেকে কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে সে রিকোয়ারমেন্ট গুলোকে কি করছে, ডিসকভার করতেছে। অথবা ইউজ কেস ডায়াগ্রাম দিয়েও তুমি কি করতে পারো, রিকোয়ারমেন্টকে ডিসকভার করতে পারো। তারপরে হচ্ছে এই এগুলোকে এই ক্লাসিফাই এবং অর্গানাইজ করা। রিকোয়ারমেন্ট গুলো যদি তুমি এভাবে কালেক্ট করে নিলা, ডিসকভার করে নিলা, তারপরে সেগুলোকে ক্লাসিফাই করলা ফাংশনাল নন ফাংশনালে, সেগুলোকে একটা স্ট্রাকচার্ড অর্গানাইজড ওয়েতে লিখে রাখলা। এগুলো হচ্ছে এই স্টেপস। তারপরে এর মধ্যে অনেক রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট অনেক, ধরো 10টা ফাংশনাল রিকোয়ারমেন্ট, 9টা ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট তুমি আলটিমেটলি পেয়েছো। সেখান থেকে তুমি চাইলে প্রায়োরিটাইজ করতে পারো, যেহেতু তোমার হয়তো বা একটা টাইম লিমিট থাকতে পারে যে 10টা ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, আমি অ্যাটলিস্ট আগামী 6 মাসের ভিতরে 5টা ফাংশনাল রিকোয়ারমেন্টকে কমপ্লিট করবো, মানে ওই 5টাকে তুমি প্রথমে প্রায়োরিটি দিবা। যেমন ধরো কেউ যদি তোমাকে রিকোয়ারমেন্ট দেয় যে আমাকে লগ ইন পেজ দিতে হবে অথবা এনআইডি দিয়ে লগ ইন করার সুবিধা দিতে হবে, আবার সেই সময় সে বললো যে হ্যাঁ আবার আমার পেজটাতে কি করতে হবে, আমার পেজটাতে আকাশি কালার দিতে হবে, তারপরে এটা। এখন তুমি দুইটাই কিন্তু রিকোয়ারমেন্ট, দুইটা রিকোয়ারমেন্টই লিখছো, কিন্তু তুমি সারাদিন মানে 6 মাস ধরে বসে বসে আকাশি পেজই ডিজাইন করছো, তাহলে কি তোমার হলো? তোমার কি প্রায়োরিটাইজেশন দেওয়া হলো? তুমি রিকোয়ারমেন্টই তো বুঝতে পারো না যে কোনটা আসলে মেইন প্রায়োরিটি। তুমি তো আগে ওইটা লগ ইনটা ঠিক করতে হবে যে এনআইডি দিয়ে যাতে সে লগ ইন করতে পারে, এইটাকে প্রায়োরিটাইজ করতে হবে। তারপরে অনেক সময় হয় কি, দেখা যায় যে কাস্টমার বা ইউজার তারা অনেক সময় অবুঝ হয়ে যায়, অবুঝ বাচ্চার মতো হয়ে যায়, তারা বলতে চায় যে না আমাকে আগে এই কাজটা করে দেন। তখন সেই ক্ষেত্রে তার সাথে নেগোশিয়েট করতে হয়। যেমন তোমার পেজ ডিজাইনই হয় নাই, অর্ডারই নিতে পারো না, রেস্টুরেন্টের পেজ অর্ডার, তুমি অর্ডারটাই নিতে পারতেছো না, কিন্তু কাস্টমার পাগল হয়ে গেছে যে আমাকে পেমেন্ট গেটওয়েটা ঠিক করে দেন। এখন তোমরাই বলো যে এই পেজের মধ্যে অর্ডারই দেয়া যাচ্ছে না, তুমি খাবারের ফুড পান্ডা অর্ডার দিতে পারতেছো না, সেখানে পেমেন্ট গেটওয়ে ঠিক করে লাভ আছে? তখন তোমাকে কাস্টমারকে বুঝাতে হবে যে আগে আমাকে অর্ডারটাকে কমপ্লিট করা শেষ করতে হবে স্টেপ গুলো, তারপরে আমি আপনাকে পেমেন্ট গেটওয়েটা করে দিব। এইটাকে বলা হয় প্রায়োরিটাইজেশন এবং নেগোসিয়েশন। আচ্ছা, এগুলো গেল রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট স্টেপ। এর মধ্যে সেকেন্ড স্টেপ যেটা ছিল ডকুমেন্টেশন, ছবির যদি মনে থাকে সেকেন্ড স্টেপে ছিল ডকুমেন্ট। এখন ডকুমেন্টেশন গুলো অনেক সময় একটা ইম্পর্টেন্ট শব্দ রেড কালার দিয়ে লিখছে, এটা এটা কি কনসেনসাস। কনসেনসাস মানে কি? কনসেনসাস মানে হচ্ছে, কনসেনসাস মানে কি কেউ কি বলতে পারবো বাংলা অর্থ? সুমারি টাইপের, আদমশুমারি টাইপের একটা না যে না, না করো। আদমশুমারি না। এটা হচ্ছে মিলিত হওয়া, মানে মানুষ যুক্তি তর্কের মধ্যে মিলিত হয় না, তোমার যুক্তি থাকে আমার যুক্তি থাকে, কিন্তু আমরা দিন শেষে
একটা নির্দিষ্ট পয়েন্টে আসি যে হ্যাঁ আপনার অর্ধেক আমার অর্ধেক, এরকম একটা জায়গা কি এটাকে বলে কনসেনসাস। মানে যখন হ্যাঁ, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যখন এই যে আগের স্টেপে আমি যেটা বললাম যে পাইলট এবং নেগোসিয়েশন যখন করতে হয়, তখন ইউজার বা কাস্টমারের সাথে বিভিন্ন রকম তোমার কি হতে পারে, মত পার্থক্য হতে পারে, মতামতের পার্থক্য হতে পারে, মানে ওখানে অনেক ঝামেলা হতে পারে। তখন তুমি যে ডকুমেন্টেড করবা যখন রিকোয়ারমেন্ট গুলোকে, তখন দুই পক্ষ মিলে তোমার সাথে তাদের আর্গুমেন্ট, কথাবার্তা সবগুলো মিলে একটা মধ্যবর্তী জায়গায় এসে যে ডকুমেন্টেড অবস্থাটা তৈরি হয় সেটাকেই কনসেনসাস বলে। তাহলে ডকুমেন্টেড করতে হবে অবশ্যই কনসেনসাসের ভিত্তিতে। তুমি জোর করে ডকুমেন্টেড করে ইউজার থেকে তুমি রিকোয়ারমেন্ট কালেক্ট করছো, কিন্তু ওকে তোমার পছন্দ হয় নাই, ও যা বলছে, তুমি এসে তোমার মতো করে রিকোয়ারমেন্ট লিখে ফেলছো, এটা ডকুমেন্টেশন কারেক্ট হবে না। তারপর হচ্ছে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন। দেখো, ভ্যালিডেশন হচ্ছে ডুইং রাইট থিংস। রেড কালারটা দেখো, ডুইং রাইট থিংস মানে তুমি যে কাজটা করতেছো এটা ঠিক করতেছো কিনা, ডুইং রাইট থিংস, এটা হচ্ছে ভ্যালিডেশন। আর ভেরিফিকেশন হচ্ছে কাজটা করে ফেলছো, এটা ঠিক কাজ করছো কিনা। ক্লিয়ার? একটা হচ্ছে তুমি যে কাজটা করতেছো এটা ঠিক কিনা, আর একটা হচ্ছে কাজ করে ফেলছো ওইটা ঠিক কিনা। একটা কাজ করে ফেলার পরে আরেকটা হচ্ছে তুমি কাজ করার আগে। তা এইটা অনেকটা ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন মনে রাখবা। এটা আমরা আমাদের তোমাদের ক্ষেত্রে, তোমরা ছাত্রদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমরা এই কাজটা কখন করি জানো টিচাররা? আমরা করি শুধুমাত্র তোমাদের ল্যাবের মার্কিং এর সময়। তারপর তোমাদের যখন আমরা রেজাল্ট প্রসেসিংটা করি, তখন আমাদের ডেফিনেট স্টেপ হচ্ছে এই দুটো স্টেপ আমরা কমপ্লিটলি ব্লাইন্ডলি করতে হয়। একজন রেজাল্ট রেডি করে, সে ডুইং রাইট থিংস, ডেফিনেটলি সে রাইট কাজই করতেছে, আমি রাইট কাজ করতেছি, কিন্তু আমার সিনিয়র বা আমার টিমে যারা থাকে আরেকজন টিচার সেটাকে ভেরিফাই করে। বুঝতে পারছো? তার মানে ভেরিফাই এবং ভ্যালিডেশন যদি না হয় তাহলে ক্রস চেক হয় না, ডাবল চেক হয় না। তো যে কোনো কাজ, যে কোনো রিকোয়ারমেন্ট তোমাকে আসলে প্রথমে ভ্যালিডেট করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তারপরে আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে এই ম্যানেজমেন্টের ভিতরে যে স্টেপ গুলো থাকে, এটা হচ্ছে বিভিন্ন সময় যেহেতু নতুন করে রিকোয়ারমেন্ট প্রোটোটাইপ দিবা, তুমি প্রোটোটাইপ দিলে নতুন রিকোয়ারমেন্ট আসবে, তখন এই রিকোয়ারমেন্ট গুলো, নতুন রিকোয়ারমেন্ট গুলো বুঝা এবং এই চেঞ্জেস গুলো কন্ট্রোল করা, এগুলো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো ওখানে তোমাকে প্রবলেমটাকে অ্যানালাইসিস করা, তারপরে নতুন চেঞ্জ আসলে সেই চেঞ্জের কারণে স্পেসিফিকেশনে যদি কোনো চেঞ্জ আসে টোটাল, সেগুলোকে অ্যানালাইসিস করা। তারপরে নতুন, যেহেতু বারবার ইটারেটিভ প্রসেস, তো নতুন অ্যানালাইজ করার পরে নতুন কস্টিং বাড়তে পারে, কস্টিং কেও ঠিক করা। তারপরে ইমপ্লিমেন্টেশন, আলটিমেটলি আবার ইমপ্লিমেন্টেশনে গিয়ে আবার সেটা নতুন ফর্ম তৈরি হয়, নতুন ভাবে আসে, সেটাকেও সেই জায়গায় ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হয়। আচ্ছা, এখন এখানে এই তাহলে এইটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং স্পেসিফাইজ ইন ওয়েব ইঞ্জিনিয়ারিং। দেখো, ওয়েব ইঞ্জিনিয়ারিং এ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কে কিভাবে স্পেসিফাই করা হয়, মানে আলাদা ডিস্টিংগুইশিং যেসব ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এও রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু ওয়েব ইঞ্জিনিয়ারিং এও রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে। কিন্তু ওয়েব ইঞ্জিনিয়ারিং এ যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, সেখানে কিছু ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স আছে। খুব ভালো করে এটা পড়বা। এখানে দেখো, এক নম্বর হচ্ছে তোমার, এটা অনেকবার বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি জায়গা। আচ্ছা, এখানে আরেকটা মেইন প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তুমি বলতে পারো যে তুমি যে কোম্পানির জন্য বানাচ্ছো বা যাদের জন্য বানাচ্ছো, ধরো ব্যাংকের জন্য সফটওয়্যার তৈরি করতেছো, কোনো একটা ব্যাংকের জন্য, ওই ব্যাংকের সব এমপ্লয়ি খুব বেশি না, ওই এমপ্লয়ীদেরকে তুমি খুব ইজিলি তুমি রিচ করতে পারবা। কিন্তু কোনো একটা, ধরো প্রথম এই যে রাস্তায় আসো সে মিউট করে রাখো, প্রথম আলোর ওয়েবসাইট তৈরি করতেছে, তুমি এখন চিন্তা করো প্রথম আলোর ওয়েবসাইট যদি তুমি তৈরি করতে যাও, তোমাকে কত রকমের, কত ভ্যারাইটিস অফ স্টেক হোল্ডারের কথা চিন্তা করতে হবে। তাহলে এই সব স্টেক হোল্ডারকে তুমি কি পাবা? সবাইকে কোশ্চেন করতে পারবা? সব গ্রুপ অফ স্টেক হোল্ডারকে পাবা? পাবা না। তো সেই জন্য এই আনঅ্যাভেলেবিলিটি অফ স্টেক হোল্ডারটাও এই ওয়েব ইঞ্জিনিয়ারিং এর, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর। এখানে রিকোয়ারমেন্ট র্যাপিডলি চেঞ্জ হয় এবং প্রচুর কনস্ট্রেইন তৈরি হয়। এমন কতগুলো রিকোয়ারমেন্ট আসে যে রিকোয়ারমেন্ট গুলো আসলে বাস্তবিক অর্থে ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না।
তো এই সব এগুলো হচ্ছে ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স। আরো আছে আনপ্রেডিক্টেবল অপারেশনাল এনভায়রনমেন্ট। এখন তোমার ওয়েব অ্যাপটা তুমি ডিজাইন করে দিছো, বাংলাদেশের সব জায়গায় এইটার রেসপন্স টাইম খুব ভালো, কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ইন্টারনেটের ব্যান্ডউইথের পরিমাণ এত স্লো, সেখানে রেসপন্স টাইম কি অবস্থা হবে বলতো? ওই ওয়েব অ্যাপটার রেসপন্স টাইমটা কি অবস্থা হবে যেখানে ব্যান্ডউইথ কম? অনেক বুঝো নাই বেশি কেউ? হ্যাঁ, ওখানে রেসপন্স টাইমটা অনেক বেশি হবে, স্লো হবে। কারণ কারণ যেহেতু ওইখানে ইন্টারনেটের ব্যান্ডউইথ কম। তাহলে তুমি তো আসলে এই আনপ্রেডিক্টেবল অপারেশনাল এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার আইডিয়া নাই, কিন্তু আইডিয়া করতে হবে, এখানে ট্রেড অফ করতে হবে। তো এই ট্রেড অফটা কিরকম? ট্রেড অফ বুঝো তো? ট্রেড অফ হচ্ছে যে তোমাকে এমন একটা সাইট তৈরি করতে হবে যেটা একটা মিনিমাম ব্যান্ডউইথেও কি দিতে পারে, সার্ভিসটা দিতে পারে, মিনিমাম ব্যান্ডউইথেও সার্ভিসটা দিতে পারে। আচ্ছা, তো এই তারপরে হচ্ছে লেগেসি সিস্টেম। যেহেতু ওয়েব অ্যাপ বা ওয়েব সার্ভিস এখানে শুধুমাত্র ডকুমেন্ট সেন্ট্রিক না, আমরা 6-7 রকমের এই ওয়েব অ্যাপ্লিকেশনের ক্যাটাগরিজ পড়ছি প্রথম লেকচারে। তো এইসব এর যেই ক্যাটাগরিজ গুলো আছে, এগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে কেউ না কেউ সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। এই ইন্টিগ্রেশন প্রবলেমটা ওয়েব ইঞ্জিনিয়ারিং এর একটা মেইন প্রবলেম। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে গেলে এই লেগেসি সিস্টেমকে কিভাবে অ্যাকুমুলেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এগুলো কিভাবে আসবে, এগুলো একটা ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসপেক্টস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোয়ালিটি অ্যাসপেক্টস খুবই কম, নির্দিষ্ট কিছু অ্যাসপেক্টস আছে, কিন্তু ওয়েব ইঞ্জিনিয়ারিং এর কোয়ালিটি অ্যাসপেক্টস অনেক অনেক ধরনের কোয়ালিটি অ্যাসপেক্টস। যেমন মেইন অ্যাভেলেবিলিটি আছে, তারপর হচ্ছে এটা কনসিস্টেন্ট হতে হবে, রিয়েল টাইম হতে হবে, আপ টু ডেট হতে হবে, এগুলো তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ নাই। তো এই ধরনের বিভিন্ন কোয়ালিটি অ্যাসপেক্ট আছে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। যেহেতু প্রত্যেকটা ওয়েব অ্যাপ এগুলো ইউজারের সাথে ইন্টারেক্ট করবে, ইউজারের সাথে ইন্টারেক্ট করবে, তার ইন্টারফেসটা যত সুন্দর হবে, মানে চেহারা যত সুন্দর হবে, মানুষ তত বেশি সেটা ব্যবহার করবে। যত চেহারার সাথে আরেকটা জিনিস হচ্ছে ইউজিবিলিটি। ইউজার ইন্টারফেসের সাথে ইউজিবিলিটির একটা সম্পর্ক আছে। তোমরা দেখবা সব সাইট তোমরা কিন্তু ভিজিট করো না, গুগলের মতো সার্চ ইঞ্জিন পৃথিবীতে আরো অনেকগুলো আছে। তোমরা গুগল ছাড়া আর কোন সার্চ ইঞ্জিনটা ব্যবহার করছো এখন পর্যন্ত বলো তো? বিং, ইয়াহু, হ্যাঁ, ডাকডাকগো ইউজ Bing, করছে, ইউজ করছে। হ্যাঁ, যারা ইউজ করছো, এই আমি 2 জনের শব্দ শুনতেছি, কিন্তু দেখো তোমার ক্লাসে এখানে প্রায় আমি এখন 58 জন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। 58 জন স্টুডেন্টের ভিতরে আমি হয়তোবা, যারা একটু ঘাটাঘাটি করতেছো তারা হয়তোবা 4-5টা সার্চ ইঞ্জিন ব্যবহার করছো, কিন্তু এই বাকি ধরো যা আছে 50 জন, মানে অলমোস্ট 90% তোমরা সবাই গুগল ব্যবহার করো। পৃথিবী জুড়ে অলমোস্ট 90%ই এখন সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করে। ওয়াই? বিকজ অফ ইউজিবিলিটি, ইজিলি অ্যাক্সেসেবল ইউজার ইন্টারফেস, এগুলো অনেক কি সুন্দর বা অনেক ইজিলি অ্যাক্সেসেবল, সবাই ব্যবহার করতে পারে। তারপর সেখানে কোনো অ্যাড নাই, কোনো কিছু নাই। এইসব কারণে দেখা যায় যে তাদের ইঞ্জিন ক্রলারটা অনেক ভালো, লেটেস্ট আপডেটেড ইনফরমেশন গুলো আগের পেজে আসে। তো এগুলো হচ্ছে ইউজার ইন্টারফেসের মধ্যে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট। দেখো ওই যেটা বলছিলাম যে তুমি যদি ইনফরমেটিভ কোন একটা ওয়েবসাইট তৈরি করো, সেই ইনফরমেটিভ ওয়েবসাইটটা কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। সবাই সব ব্লগ পড়ে না। পৃথিবীতে প্রতিদিন কত মানুষ কত ব্লগ লিখতেছে, বাংলাদেশে কতগুলো ব্লগ আছে, কত জিনিসের, টেকনিক্যাল জিনিসের ব্লগ আছে, নন টেকনিক্যালের ব্লগ আছে, লিটারেচারের ব্লগ আছে, পোয়েমস এর ব্লগ আছে, রাইমস এর ব্লগ আছে। সবাই কি মানে সব ব্লগ পড়তেছে? কয়েকটা ব্লগ আছে যেগুলো খুব জনপ্রিয়, কেন? তাদের কোয়ালিটি অফ কন্টেন্টটা অনেক রিচ। তাইলে এগুলো অলমোস্ট হচ্ছে ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স। এই ডিস্টিংগুইশিং এটা পরীক্ষায় কিন্তু আসবে। এই ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো এখানে
প্রায় 6টা 8টা ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। এগুলো একটু একটু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন ধরো মাল্টিডিসিপ্লিনারি কেন বলছে, কারণ আমি বলছি যে ওয়েব ইঞ্জিনিয়ারিং যখন তুমি করতে যাবা, ওয়েব অ্যাপ যখন ডেভেলপ করতে যাবা, তখন সেখানে তোমাকে ডিফারেন্ট ফিল্ডের এক্সপার্টকে আনতে হবে। সেখানে মিডিয়া এক্সপার্ট থাকতে হবে, কন্টেন্ট এক্সপার্ট থাকতে হবে, ইউজার ইন্টারফেস যে ভালো বানাতে পারে তার মতো এক্সপার্ট থাকতে হবে, সব ধরনের লোক লাগবে। তারপরে হচ্ছে যে এই যে বিভিন্ন ফিল্ডের লোক আনছো, এই বিভিন্ন ফিল্ডের লোক যখন টিমে কাজ করবে, তাদের সবার মতামতকে একটা নির্দিষ্ট জায়গায় আনা, কনসেনসাসের মধ্যে আনা, এটা চ্যালেঞ্জিং জব। এই জন্য এটা একটা ডিস্টিংগুইশিং কঠিন কাজ। মাল্টিডিসিপ্লিনারি ফিল্ডে কাজ করা একটু কঠিন, কারণ সবাই মিলে একটা কনসেনসাসে আসা একটু চ্যালেঞ্জিং। তারপর হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি অফ স্টেক হোল্ডার। আমি অলরেডি বলছি যে স্টেক হোল্ডার বিভিন্ন রকম হয়। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফেজে তুমি বলতে পারবে না যে তোমার স্টেক হোল্ডার কে কে হতে পারে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু ফোন রিসিভ করতে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আনঅ্যাভেলেবিলিটি অফ স্টেক হোল্ডার, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর স্টেপস যখন চলতে থাকে, তখন আসলে এই যে সব ধরনের স্টেক হোল্ডারদেরকে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। তুমি বলতে পারবা না এটা যে কি কি স্টেক হোল্ডার তোমার এই অ্যাপটাতে আসতে পারে। তো এই জন্য যেটা করে এই মানে এক্সপার্টরা যেটা করে, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়াররা যেটা করে, একটা গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্টেটিভ চুজ করে নেয়। যেমন ধরো শিক্ষিত মানুষের ক্ষেত্রে কিছু কয়েকজন শিক্ষিত মানুষ নেয়, যদি তোমার অ্যাপটা শুধুমাত্র শিক্ষিত মানুষরা ব্যবহার করে, অথবা শুধুমাত্র তোমার অ্যাপটা ধরো তুমি তৈরি করতেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য, তাহলে তোমার এখানে স্টেক হোল্ডার থেকে তুমি গ্রুপ অফ সব ফ্যাকাল্টি থেকে সবাইকে কি নেওয়ার দরকার আছে? দরকার নেই। তোমাকে ওখানে সুইটেবল রিপ্রেজেন্টেটিভ যদি তুমি চুজ করতে পারো, তাহলে তুমি সাকসেসফুল বলতে পারবা যে তুমি সব স্টেক হোল্ডার পেয়ে গেছো, এরকম। তারপরে হচ্ছে র্যাপিডলি চেঞ্জিং রিকোয়ারমেন্ট এবং কনস্ট্রেন্ট, যেহেতু বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়, এনভায়রনমেন্টটা এখানে খুব হাইলি ডাইনামিক এনভায়রনমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। হার্ডার টু স্টেবিলাইজ দ্য রিকোয়ারমেন্ট কে একটা নির্দিষ্ট ফর্মে রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে আসাটাও একটু ডিফিকাল্ট। এক এক সময় ইউজার এক এক রকম রিকোয়ারমেন্ট তোমাকে প্রোভাইড করতে পারে, যে ধরো আজকে এক জিনিস চাইছে, কালকে সে আরেক জিনিস চেয়ে বসতে পারে। তো এগুলো হচ্ছে এই জায়গার প্রবলেম। তারপর হচ্ছে আনপ্রেডিক্টেবল অপারেশনাল এনভায়রনমেন্ট। এটা আমি যেটা বলছিলাম যে তুমি অপারেশনাল এনভায়রনমেন্টে যখন তোমার এটা তুমি দিয়ে দিবা, ডেলিভার করে ফেলবা, তখন তুমি এত বেশি অডিও ভিডিও দিয়ে এত গ্রাফিক্যাল জিনিস ফ্ল্যাশ ট্যাশ ব্যবহার করছো, যে দেখা গেছে যে এটা মানে বাংলাদেশের মতো যেখানে লো ব্যান্ডউইথের কান্ট্রি, সেখানে আসলে এই অ্যাপটা তখন চলতেছেই না, খুলতেই পারে না, পুরো পেজই খুলতেছে না। তাহলে তোমাকে আসলে তুমি আসলে বলতে পারো না যে তোমার অপারেশনাল এনভায়রনমেন্টটা কেমন হবে, ওইটা তোমার কন্ট্রোলে থাকে না। তারপর সেটা দেখা যায় যে আলটিমেটলি সেটা তোমার কোয়ালিটিতে এফেক্ট করে। আচ্ছা, তারপরে যেমন এক্সাম্পল দেয়া আছে, চেঞ্জ অফ ব্যান্ডউইথ ক্যান চেঞ্জ অফ রেসপন্স টাইম, যেটা আমি বলেছিলাম যে যদি ব্যান্ডউইথ কমে যায়, রেসপন্স টাইম বেড়ে যাবে। তারপরে হচ্ছে লেগেসি সিস্টেম, যদি পুরাতন সিস্টেম থাকে, সেই সিস্টেমটা একটা কনস্ট্রেইন বাধার মতো হয়ে থাকে, সেই সিস্টেম থেকে তুমি ডাটা কিভাবে নিবা? আমি এটা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার। রেজাল্ট প্রসেসিং এর জন্য ওয়েব অ্যাপ তৈরি করতে গেলে পুরাতন রেজাল্ট তোমরা ইমপ্রুভমেন্ট দিবা, তোমাদের সাথে অনেকে ইমপ্রুভমেন্ট দিবে, তাদের রেজাল্ট আমি এই সিস্টেমে কিভাবে নিব, ওই ব্যবস্থা থাকবে কিনা এই অ্যাপটাতে? তাহলে এগুলোকে বলা হয় লিগেসি সিস্টেম। the existing component drive the possibilities, যেহেতু অন্য কম্পোনেন্ট বা নতুন সিস্টেমকে যদি ইন্টিগ্রেট করতে চাও, তাহলে নতুন প্রবলেম, নতুন পসিবিলিটি চলে আসতে পারে। তারপরে হচ্ছে কোয়ালিটি অ্যাসপেক্টসটা মনে রাখবা, ওয়েব অ্যাপের কোয়ালিটিটা হচ্ছে ডিসিসিভ মানে হচ্ছে সার্টেন, অর্থাৎ নিশ্চিত। এগুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তার পারফরম্যান্স, সিকিউরিটি এবং অ্যাভেলেবিলিটি, দেখো এই তিনটাকে সে ডিসিসিভ বলছে। কেন? পারফরমেন্স যদি পিওর হয়, তারপরে সিকিউরিটি যদি না থাকে, অ্যাভেলেবিলিটি যদি না থাকে, ধরো এমন একটা তুমি রেস্টুরেন্টের জন্য ওয়েব অ্যাপ তৈরি করছো যেখানে পেমেন্ট করতেছে, তাইলে সেটা সিকিউরিটি যদি পুওর হয়, তাহলে তো মানুষের ক্রেডিট কার্ড, বিকাশের ইনফরমেশন সব নিয়ে চলে যাবে।
তারপরে অ্যাভেলেবিলিটি, এটা যাতে সব জায়গা থেকে রিচেবল হয়, মিনিমাম ব্যান্ডউইথে রিচেবল হয়, এগুলো হচ্ছে ডিসিসিভ কোয়ালিটি অ্যাসপেক্টস। আচ্ছা, এইটা আবার ইউজার থেকে অনেক সময় পাওয়া যায় না। তুমি যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর স্টেপের সময় তুমি যে রিপ্রেজেন্টেটিভ গ্রুপ পাবা, তারা কিন্তু তোমাকে আবার এগুলো সম্পর্কে কিছু বলবে না, কারণ সে তো টেকনিক্যাল পার্সন না। সে কিন্তু কোনো ডেভেলপার দেখবা, রেস্টুরেন্টের জন্য তুমি ওয়েব অ্যাপ বানাইতে যাও, চট্টগ্রাম শহরে কোনো এক কোম্পানির কাছে যাও না, তারা তোমাকে ওয়েব অ্যাপ বানাইতে বলবে, কিন্তু সে কখনো তোমাকে বলবে যে আমার ওয়েব অ্যাপটা কিন্তু আপনার 24/7 365 ডেজ পুরো পৃথিবী জুড়ে অ্যাভেলেবেল থাকতে হবে, এটা সে কখনো বলবে না। কিন্তু এটা তোমাকে নিজেকেই বের করতে হবে যে এটা তো অবশ্যই লাগবে। এই জন্য এটা বলছে হার্ডার টু গেট এক্সাক্ট স্পেসিফিকেশন। আচ্ছা, তারপরে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস যে কোনো ওয়েব অ্যাপের একটা ক্রিটিক্যাল সাকসেস অ্যাসপেক্ট বলা হচ্ছে। ক্রিটিক্যাল কেন? কারণ এই দেখো, এখানে একটা সুন্দর শব্দ আছে, শুড বি অ্যাওয়ার অফ IKIWISI। এটার মানে কি কেউ জানো? IKIWISI এইটা পৃথিবী জুড়ে ওয়েব অ্যাপের একটা বড় প্রবলেম। ওয়েব অ্যাপের একটা বড় প্রবলেম, এই জন্য এটাকে এইভাবে লেখা হয়। এটার পুরো ইলাবোরেশনটা হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট। যারা লিখতে চাও লিখতে পারো, আই নো ইট হোয়েন আই সি ইট। এটা কি জিনিস বলতো, কেউ বলতে পারো? বাংলা শুনে কি মানে ইংলিশটা শুনে বাংলা করলে কি দাঁড়ায় বলতো? কেউ কি ক্লাসে আসো? স্যার আমি দেখলে মানে আমি যেটা দেখি সেটাই জানি এরকম কিছু। হ্যাঁ, আমি যেটা দেখি সেটাই জানি। এটা হচ্ছে, ধরো তুমি যখন ওয়েব অ্যাপ বানাবা, ওয়েব অ্যাপ বানাইলে তখন তুমি যখন ইউজারকে যখন এটা দেখাবা, প্রোটোটাইপ যখন দেখাবা, তখন সে বলবে যে আরে আমি তো এটা জানি, আমি তো এটা এইভাবে চাইছিলাম, আমি তো এটা এইভাবে চাইছিলাম। এইটা একটা বড় প্রবলেম। এই যে এই জিনিসটা যদি তোমাকে বারবার যদি ইউজার তোমাকে যদি এটা বলে, এই আই নো ইট হোয়েন আই সি, তাহলে তুমি এটা সারা জীবন ধরে তাকে স্যাটিসফাই করতে পারবা না। এই জন্য একটু তোমাকে টেকনিক্যাল হতে হবে যখন ইউজার ইন্টারফেস ডিজাইন করতে হবে। স্যার এই জিনিস এইটা হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট। ধরো তুমি একটা ওয়েব অ্যাপ তৈরি করতেছো, ওয়েব অ্যাপ তৈরি করার সময় তুমি মেনু বার ডিজাইন করছো। এখন মেনু বার ডিজাইন করার ক্ষেত্রে একটা মেনু দিছো আর কি, ওয়েব অ্যাপের মধ্যে মেনু দেয়া থাকে না, মেনু থাকে। মেনুটা এখন দেখবা পৃথিবীতে মেনু, আচ্ছা তোমরা কি বলো তো মেনুটা সবসময় কোথায় থাকে বলো তো? উপরে স্ক্রিনে? টপে, হ্যাঁ, স্ক্রিনের টপে। নেটবারে স্যার, নেটবারে। একজন বলতেছো টপে, আর কেউ কিছু বলতেছো? স্যার বেশিরভাগ ক্ষেত্রেই টপে থাকে, তবে বেশি সাইডেও থাকতে পারে। টপে থাকে, সাইডেও থাকতে পারে। এখন এই যে দুইজন দুইটা বলছো না, একজন বলছো বেশিরভাগ টপে থাকে, একজন বেশি। এখন কি বলছো, ধরো তুমি সাইডে থেকে চিন্তা কর, সাইডে থেকে এভাবে করে তুমি ডিজাইন করে প্রোটোটাইপ করে ইউজারকে দেখাইছো, তখন ইউজার তোমাকে বলবে যে আরে এটা সাইডে কেন, এটা তো সাইডে থাকে না, এইটা তো উপরে থাকে। এইটা হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট। এইটা হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট এর একটা এক্সাম্পল। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে মেনু বারটা সবসময় উপরে থাকে, কিন্তু যখন ইউজার ইন্টারফেস, এটা একটা সাবজেক্ট। ইউজার ইন্টারফেস, যেমন ধরো ওয়েব ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, ইউজার ইন্টারফেস কিন্তু একটা বড় সাবজেক্ট। এই ইউআই, ইউআই যখন ডিজাইন করা হয়, পৃথিবীর কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে এই মেনুটা হচ্ছে ঠিক মধ্যখান বরাবর। পৃথিবীর কিছু ওয়েবসাইট আছে মেনুটা হচ্ছে ঠিক স্ক্রিনের মাঝ বরাবর। এটা কি কখনো দেখছো তোমরা এরকম কোনো ওয়েবসাইট? না স্যার। মনে পড়ে না এমন কিছু দেখছি। দেখি নাই স্যার। দেখো নাই তাই না? দাঁড়াও আমি একটু ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাচ্ছি। মেনু বার না করা
আচ্ছা, শেয়ারিং অফ হয়ে গেছে তাই না? জি স্যার। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তো এটা মেনু কোথায়? অলমোস্ট মিডলে। অলমোস্ট মিডল না, এটা মিডলেই, এটা মিডলেই। এবং তোমাকে আমি আজকে একটা জিনিস বলবো, এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি, মাস্টার্স এর সময় 6 মাস ছিলাম। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বলা যেতে পারে যে লুলিয়া, মানে সুইডেনের লাস্ট মাথা, এটা ওইটার জায়গা। এরপরে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে কিরুনা, এরপরে পৃথিবীর বরফ শুরু। তো এই লুলিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এরা ইউআই এর সবচেয়ে এক্সপার্ট, এরা এখানে ইউআই এর উপরে সবচেয়ে বেশি রিসার্চ হয়। তারা বের করছে যে মানুষ, মানে একটা ন্যাচারালি একটা মানুষের চোখ যে কোনো ওয়েবসাইটের প্রথমে আসলে এই বরাবর যায়। তুমি ওয়েবসাইটটা যদি যাও, তো ওয়েবসাইটটার এই জায়গাটায় যদি মেনু দেওয়া হয়, এইটা বেশি ইন্টারেক্টিভ হয়। বুঝতে পারছো? এখন দেখো, আমরা আমরা পৃথিবীতে এরকম ওয়েবসাইট খুব কম দেখছি, কিন্তু আমাদেরকে, আমি এই ক্লাস করার সময় এই আমার মনে পড়ে যে এরকম একটা কোর্সে আমাদেরকে কিন্তু ঠিক এভাবেই আমার প্রফেসর দেখিয়েছিল যে তুমি বলো তো তোমার চোখ প্রথম কোথায় যায় ওয়েবসাইটের স্ক্রিনের? উপরে যায় না নিচে যায় না মাঝখানে যায়? মাঝখানে, মাঝখানে ডেফিনেটলি যায়, ডেফিনেটলি মাঝখানে যায়। হিউম্যান ব্রেইন বা সেটা তখন তোমার মাঝখানে খুঁজে। এখন তারপরে আরেকটা সুবিধাটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে মেনুটা, এই মেনুটা পুরো পেজ জুড়ে তখন পুরোটা আসে। যত বেশি তুমি যত এই জিনিসগুলো হচ্ছে ইউআই এর একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটা হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট এর একটা এক্সাম্পল দেয়া হলো যে কিভাবে আসলে আমরা এই জিনিসগুলোকে, মানে অ্যাওয়ার থাকতে হবে যে ইউজার আমাকে এই ধরনের প্রবলেমের মধ্যে ফেলতে পারে, যে তাকে সবসময় তোমার লেটেস্টটা, তোমার যেটা মানে মূল হাতিয়ার, সেটা তুমি দেখাই ফেলবা না। এটা অনেকটা এরকম যে ধরো আমি মেনু বারটা মাঝখানে দিব, এইটা তুমি তাকে তুমি একদম লাস্ট স্টেজে গিয়ে তুমি দেখালা, তাহলে দেখা যায় যে এটার ডেভেলপমেন্ট ফেজে এটা থেকে এমন কিছু করার থাকে না। তারপরে কিছু জিনিস আছে যেটা ধরো তুমি দেখানোর পরে সে তখনই মনে করবে যে না না এইটা এইভাবে না, এটা ওইভাবে। এই জন্য দেখা যাচ্ছে যে তুমি আসলে সবকিছু সবসময় তাকে দেখানো যাবে না। এইটাই হচ্ছে আই নো ইট হোয়েন আই সি ইট, এটা নর্মালি ইউজাররা এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তারপর হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট, এটা আমি বলার সময় বলছি, যদি তোমার ডকু ওরিয়েন্টেড অথবা ইনফরমেটিভ ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে অ্যাকুরেসি, অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, রিলেভেন্স, অ্যাকচুয়ালিটি, কমপ্লিটনেস, ক্ল্যারিটি, সব এই যে পয়েন্ট গুলো ডেফিনেটলি তুমি যে ইনফরমেটিভ ওয়েবসাইটটা তৈরি করতেছো সেখানে থাকতে হবে। আচ্ছা, এখন এই যে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এখানে কিন্তু আজকে লেকচারটা খুব ইম্পর্টেন্ট থিওরির জন্য। আমি আবার বলতেছি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেস গুলো 4টা প্রসেস, তারপরে কেন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়েব ইঞ্জিনিয়ারিং এ একটু ডিফারেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে, তাহলে ডিস্টিংগুইশিং যে ফিচার গুলো আছে 8টা পয়েন্ট সেগুলো। তারপরে দেখা যাচ্ছে যে প্রিন্সিপালটা কি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপাল কি, ওয়েব ইঞ্জিনিয়ারিং এ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে গেলে কোন প্রিন্সিপাল গুলো মেনটেন করলে একটু তোমার জন্য ইজিয়ার হবে, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার টোটাল যে সিস্টেমটা তুমি ডেভেলপ করতেছো তার কনটেক্সটটা বা ডোমেইনটা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম কনটেক্সট, 1 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে ইনভলভিং দ্য স্টেক হোল্ডার, সব স্টেক হোল্ডার না পেলেও রিপ্রেজেন্টেটিভ অফ স্টেক হোল্ডারকে ইনভলভ করতে হবে। তারপর হচ্ছে ইটারেটিভলি ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট একবার কালেকশন করে ফেলছো মানেই শেষ না, ওইটা বারবার কি করতে হবে, যেহেতু এটা চক্রাকার সার্কুলার, এটাকে বারবার কি করতে হবে, রিফাইন করতে হবে। ভ্যালিডেশন ভেরিফিকেশনের পরে যদি তোমার ভিতরে কোনো কনফিউশন ক্রিয়েট হয়, আবার তোমাকে ইউজারের সাথে বসতে হবে, বসে আবার নতুন করে অ্যানালাইসিস করে আবার ভেরিফাই ভ্যালিডেট করে, যতক্ষণ পর্যন্ত না তোমরা দুইজন স্যাটিসফাইড হচ্ছ যে আমরা এখন একটা কনসেনসাসে এসে পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত এই ইটারেশনটা চলতে থাকবে। তারপরে যেটা, সেটা হচ্ছে রিস্ক ওরিয়েন্টেশন।
এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ যে ধরনের রিস্ক ইনভলভ আছে সেটা তোমাকে একটু চিন্তা করে রাখতে হবে, রিস্ক ওরিয়েন্টেশন। তাহলে এই চারটা স্টেপ, যদি এই চারটা স্টেপ বা এই চারটাকে বলা হয় দ্য মেইন প্রিন্সিপাল অফ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফর ওয়েব ইঞ্জিনিয়ারিং। 1 নম্বর সিস্টেম কনটেক্সট, আমি অলরেডি বলছি, প্রবলেম ডোমেইন আইডেন্টিফাই করা, পুরো সিস্টেমটাকে অ্যাজ এ হোল চিন্তা করা, ইউনিট ওয়াইজ চিন্তা না করে। কারণ যেহেতু তুমি এটা পুরো সিস্টেমটা বুঝতে হবে না, তো তুমি প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা স্টেক হোল্ডার আলাদা আলাদা খুঁজতে গেলে অনেক সময় যাবে। ইনভলভিং দ্য স্টেক হোল্ডার, গেট অল গ্রুপস ইনভলভ, আমি অলরেডি বললাম যে অ্যাটলিস্ট সবগুলো গ্রুপকে তুমি ইনভলভ করার চেষ্টা করতে হবে। ব্যালেন্সিং করা, এই যে এই গ্রুপ যদি নাও, ধরো 2-3 রকমের গ্রুপ নিছো, এখন এই শিক্ষিত গ্রুপ নিছো, অশিক্ষিত গ্রুপ নিছো, ছেলেদেরকে নিছো, মেয়েদেরকে নিছো, 4টা গ্রুপ নিছো। এখন ছেলেদেরকে তুমি বেশি প্রায়োরিটাইজ করতে গিয়ে মেয়েদেরকে লুজ করতেছো, এরকম অবস্থা যাতে না হয় তাহলে ব্যালেন্সিং করতে হবে। ওয়ান গ্রুপস গেইন শুড নট কাম এট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার, মানে একজনকে ফ্যাসিলিটেট করতে গিয়ে আরো 3জনকে তুমি হারায় না, এইটা হচ্ছে ব্যালেন্সিং করা। আচ্ছা, রিপিট দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, আন্ডারস্ট্যান্ডিং এবং নেগোসিয়েশন, আমি যেটা বললাম যে এগুলো বারবার স্টেক হোল্ডারের সাথে তোমাকে রিফাইনমেন্টে যেতে হবে। 2টা পয়েন্ট। তারপরে 3 নম্বর, ইটারেটিভলি ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টস নিড টু বি কনসিস্টেন্ট উইথ আদার সিস্টেম অ্যাসপেক্টস, তোমার রিকোয়ারমেন্টটাকে অন্যান্য ইউআই, কন্টেন্ট, টেস্ট কেস যেগুলো আছে সেগুলোর সাথে যাতে কনসিস্টেন্ট থাকে, এই জন্য বারবার এগুলোকে ডিফাইন করতে হবে। তারপরে স্টার্ট উইথ দ্য কি রিকোয়ারমেন্টস এট দ্য হাই লেভেল বেসিস ফর ফিজিবল আর্কিটেকচার, প্রথমে একদম ফিজিবল যে আর্কিটেকচারটা আছে সেটার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার সেটা, তারপরে সিস্টেমের ইউজ কেস কিরকম হবে সেটা, তারপরে ইনিশিয়াল প্ল্যান করতে হবে ফুল প্রজেক্টের জন্য, এগুলো সবই ইটারেটিভ ডিফাইন অফ রিকোয়ারমেন্ট প্রিন্সিপালের মধ্যে পড়বে। তারপর হচ্ছে রিস্ক ওরিয়েন্টেশন, এটা ইম্পর্টেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য হার্ট অফ দ্য অ্যানালাইসিস প্রসেস। এই যে প্রথম যে স্টেপটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর, রিকোয়ারমেন্ট ইলিসিটেশন এবং নেগোসিয়েশন, ওখানে রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক ওরিয়েন্টেশন একটা জিনিস আছে, যে এটাকে বলা হয় হার্ট অফ দ্য অ্যানালাইসিস প্রসেস। হোয়াট আর দ্য গ্রেটেস্ট রিস্ক, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে গ্রেটেস্ট রিস্ক কি? 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন বা লেগেসি সিস্টেম। যে কোনো, এখন যে অবস্থায় পৃথিবীর যে অবস্থায় সবাই এখন ওয়েব অ্যাপের মধ্যে চলে আসতে চাচ্ছে, সবাই এখন অনলাইন বেসড বিজনেসে চলে আসতেছে, কিন্তু তার পুরাতন বিজনেস রয়ে গেছে। সেই জিনিসগুলোকে তুমি কিভাবে ইন্টিগ্রেট করবা, এইটা একটা গ্রেটেস্ট রিস্ক। এইটার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তোমাকে আমি বলি, এটা একটা মানে রিয়েল টাইম প্রবলেম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন অনেকগুলো সফটওয়্যার বা ওয়েব বেস সার্ভিস আমরা ডেভেলপ করতে পারতেছি না আইসিটি সেল থেকে, বিকজ অফ ইন্টিগ্রেশন ইস্যু। যেমন প্রায় 26 কোটি টাকার, এটা তোমরা বাইরে ডিসক্লোজ করলে করতে পারো, সমস্যা নাই, প্রায় 20 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট অনেক দিন ধরে ঝুলে আছে, যেটা হচ্ছে তোমাদের এই যে তোমরা এক্সাম কন্ট্রোলার অফিস যেটা দেখছো, এই এক্সাম কন্ট্রোলার অফিসটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করতে চাচ্ছে? অটোমেটেড করতে চাচ্ছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্ম কত বছর বলো তো কেউ? কত বছর হয়েছে? 68 5, 6 এরকম 6 বা 7 এইটাই জানো কি? 66 বা 7 56, না 7 এরকম। 56 এমন 56 বছর হয়ে গেছে, 57তম প্রতিষ্ঠা বার্ষিকী 17 নভেম্বর বোধহয় অনুষ্ঠিত হয়েছে, আমার যদি ভুল না হয়। তাহলে 57 বছর হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এখন এই ধরো কেউ তো 57 বছর ধরে বেঁচে নাই, প্রথম ব্যাচের ছাত্র নাই, ধরো অ্যাটলিস্ট 10তম ব্যাচের কোনো বয়স্ক 100 বছর বয়স্ক একজন লোক আসলো তার সার্টিফিকেট তুলতে। এখন তুমি কি জানো যে তোমাদের খাতা পর্যন্ত থাকে, এই যে তোমরা পরীক্ষা দাও, এই খাতাগুলো তুমি বুড়ো হয়ে গেলেও চাইলে কিন্তু তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বললে ওরা কিন্তু তোমাকে ওই খাতা দেখাতে বাধ্য। তাহলে খাতা যদি থাকে তার মানে তোমার মার্কসও থাকবে, এগুলো সবই আছে। কিন্তু এই ওল্ডার এই সিস্টেম, এই যে কাগজপত্রের সিস্টেমগুলোকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, সেইটাই আমরা এখন পর্যন্ত সুইটেবল কোনো ওয়ে আউট করতে পারতেছে না। এই জন্য এই টোটাল সিস্টেমটাকে অটোমেটেড করা মানে অনেক ধীর গতিতে হচ্ছে।
এইটা হচ্ছে একটা গ্রেটার রিস্ক, ইন্টিগ্রেশন ইস্যু বা পুরাতন সিস্টেম মানে হচ্ছে লেগেসি সিস্টেমকে কিভাবে তুমি তোমার নতুন সিস্টেমে আনবা। তারপরে আরেকটা রিস্ক হচ্ছে এক্সপেক্টেড ভার্সেস অ্যাকচুয়াল সিস্টেম কোয়ালিটি। এক্সপেক্টেড হচ্ছে যে তোমার ওয়েব পেজ সবসময় অ্যাভেলেবেল থাকবে, ডাউন টাইম থাকবে না, রেসপন্স টাইম হবে 0.001 সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এইটা ওরকম না, এরকম হচ্ছে না। তখন এইটা হচ্ছে একটা রিস্ক ইস্যু। তারপর হচ্ছে এই রিস্ক গুলো তুমি কিভাবে মিটিগেট করতে পারো, কিভাবে কমাতে পারো। 1 নম্বর হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংটা হচ্ছে তুমি যত বেশি প্রোটোটাইপ দিতে পারবা, যত বেশি প্রোটোটাইপ ডিজাইন করতে পারবা, যত ফ্রিকোয়েন্টলি প্রোটোটাইপ ডিজাইন করতে পারবা। যেমন ধরো তোমাদের প্রজেক্ট, তুমি যদি নওশাদকে বা আমাকে বা নিহাত করিম চৌধুরীকে যদি তুমি তোমার কাজটা অল্প অল্প করে দেখাও, তাহলে তোমার জন্য কিন্তু রিস্ক কি হচ্ছে, মিটিগেট হচ্ছে। কিন্তু তুমি যদি মনে করো যে না, আই এম ওয়ান অফ দ্য এক্সপার্ট, আমি সবকিছু ফলো করছি, আমি একদম লাস্ট মোমেন্টে দেখাবো, তাহলে কিন্তু এটা খুবই রিস্কি। তাহলে প্রোটোটাইপিং করলে তখন তুমি কি করতে পারবা, এই অ্যাভয়েডও করতে পারবা, আই নো ইট হোয়েন আই সি ইট, এই ধরনের প্রবলেমও তুমি অ্যাভয়েড করতে পারবা, কারণ তুমি বারবার দেখাইছো। সুতরাং সে একদম লাস্ট মোমেন্টে তোমাকে গিয়ে বলবে না আমি এটা জানতাম, এটা এইভাবে করতেন, ওইটা এইভাবে করতেন, এইসব তোমাকে সে এই ধরনের কথাবার্তা বলবে না। তো প্রোটোটাইপিংটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শো চেঞ্জেস টু দ্য কাস্টমার ইটারেটিভলি। তারপরে এই চেঞ্জ গুলো তুমি, এই প্রোটোটাইপিংটা তোমার জন্য বলা হচ্ছে ডেভেলপার সেন্স থেকে, যে ডেভেলপাররা নিজেরাই প্রোটোটাইপ তৈরি করবে, নিজেরাই টেস্ট করবে, নিজেরাই দেখবে, নিজেরাই তার বসকে দেখাবে, এইভাবে করে প্রোটোটাইপটা চলতে থাকবে। আর হচ্ছে যে তুমি যে কাজটা প্রত্যেকবার নতুন নতুন রিকোয়ারমেন্ট আসতেছে, সেগুলো যে ইটারেশন করতেছো, সেগুলো দেখে যে তোমার যে সেই আবার কাস্টমারকে দেখাবা, যে কোম্পানির সাথে তুমি চুক্তিবদ্ধ তাকে তুমি দেখাবা। এইটা এইভাবে মিটিগেট করতে পারো। ইন্টিগ্রেট এক্সিস্টিং সিস্টেম সুনার দেন লেটার। যত তাড়াতাড়ি সম্ভব পুরাতন সিস্টেমকে যদি তুমি কি করতে পারো, ইন্টিগ্রেট করতে পারো, তত প্রবলেম তোমার কম অ্যারাইজ হবে। একদম লাস্ট মোমেন্টে গিয়ে যখন তুমি ইন্টিগ্রেট করতে গেছো, তখন তুমি দেখলা যে ইন্টিগ্রেটই করতে পারতেছো না, তখন তোমার পুরো প্রজেক্ট ফেল হয়ে যেতে পারে। ইন্টিগ্রেট দ্য এক্সিস্টিং সিস্টেম সুনার দেন লেটার। ঠিক আছে, এইভাবে মিটিগেট করা যেতে পারে। ঠিক আছে, রিস্ক মিটিগেশনটা এভাবে করা যেতে পারে। তাহলে এই প্রিন্সিপাল গুলো তোমাকে অবশ্যই মানতে হবে। তো আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি সামারিতে চলে আসছি। তোমাদেরকে আমি বলি আবার, থিওরির জন্য ফার্স্ট লেকচার এবং এই সেকেন্ড লেকচার খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় ছোট কোশ্চেনও থাকতে পারবে, যেমন ধরো রিস্ক ওরিয়েন্টেশনে তুমি হাউ টু মিটিগেট ইউর রিস্ক, এখানে তুমি এই 3টা পয়েন্ট যদি লিখতে পারো তাহলে তোমার 2 মার্কস হয়ে যাবে। এই টাইপের কিছু কোশ্চেনও থাকতে পারে। তারপর আমি আগেই বলছি, এখানে সামারিতে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা দেখলাম, স্পেসিফিকেশন 2 রকম স্পেসিফিকেশন, স্ট্রাকচার ডকুমেন্টেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন আছে, প্রসেস গুলো 4টা প্রসেস স্টেপ আছে। তারপরে কিভাবে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং স্পেসিফাই করা হয়েছে ওয়েব ইঞ্জিনিয়ারিং এ, 8টা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর আছে এখানে, এই 8টা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর এইটার আন্ডারে আছে। তারপরে প্রিন্সিপাল আছে 4টা, এই প্রিন্সিপাল গুলো হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ইন ওয়েব ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? এখানে প্রত্যেকটা হেডিং এর আন্ডারেই কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আছে। আচ্ছা, তোমরা যদি এই লেকচারের বাইরে বা আমার কথা যদি মনে না থাকে, অথবা তুমি যদি স্লাইড থেকেও বুঝতে না পারো, তাহলে কাপ্পালের বইয়ে চ্যাপ্টার 2টা পড়বা, ওইটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা এইটার পাশাপাশি যদি তুমি সমারভিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে চ্যাপ্টার 4 সমারভিল রাইটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 4 পড়লেও হবে, অথবা চ্যাপ্টার 2 পড়লে হবে। তবে চ্যাপ্টার 4 সমারভিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়েব ইঞ্জিনিয়ারিং এর সাথে কিছু ডিস্টিংগুইশিং ফ্যাক্টর অলরেডি আছে, আমি বললাম, সে কারণে এটা আসলে এটার পাশাপাশি রাখা হয় আর কি। কিন্তু অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2 কাপ্পালের বইটাই হচ্ছে বেস্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আজকের মতো আমি এখানে লেকচার শেষ করছি, 10টা বাজে।
আমি স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আমার ইনশাল্লাহ মঙ্গলবার দিন হয়তো দেখা হবে, যেহেতু মঙ্গলবার দিন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা। অ্যাসাইনমেন্ট মেয়েদের পক্ষ থেকে একজন, ছেলেদের পক্ষ থেকে একজন, এগুলো সুন্দর করে কালেক্ট করবা। আর তোমাদেরকে একটা জিনিস বলি, অ্যাসাইনমেন্টের এই উপরের পেজটা তোমাদের যাতে সবার একটা কমন ফরম্যাট হয়, খেয়াল করো। অ্যাসাইনমেন্ট সাবমিশনের উপরে যে তুমি যে ফ্রন্ট পেজটা করবা, এটা যাতে একটা কি হয়, কমন ফরম্যাট হয়। ওকে স্যার। ফ্রন্ট অথবা কাভার পেজ, এটা একজন ডিজাইন করে সবাইকে দিয়ে দিতে পারো, অথবা কেউ চাইলে, তন্ময় তুমি শুনতে পাচ্ছ, তুমি চাইলে তুমি আমাকে কাভার পেজটা জি, স্যার। পাঠাতে পারো, আমি তোমাকে কনফার্ম করলে তুমি ওইটা সবাইকে দিয়ে দিতে পারো। জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে আমি বলছিলাম এটা টাইপ হবে না, এটা তোমরা রিটেন হাতে লিখে দিবা কলমে। নো টাইপ এন্ড প্রিন্ট, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, Okay, তাহলে sir. আজকের মতো আমি এখানে লেকচার শেষ করছি। সবাই ভালো থাকো। গুড বাই। স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।